প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ভৌত আলোকবিজ্ঞান চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার, দ্বিতীয় লেকচার শুরু করছি। তো আমরা প্রথম লেকচারে তরঙ্গ সম্পর্কিত যে ফান্ডামেন্টাল জ্ঞানগুলো যেগুলো আমাদের প্রয়োজন এই অধ্যায়ে, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং সেখানে আমরা তরঙ্গ কাকে বলে, তরঙ্গের যে ক্লাসিফিকেশন, বিভিন্ন ভাবে তরঙ্গের ক্লাসিফিকেশন করতে হয়, তারপরে আমরা অগ্রগামী তরঙ্গের যে সমীকরণ, এরপরে আমরা লাস্টে একটা সমীকরণ আমরা শিখেছিলাম যে তোমার দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে যে রিলেশন, এই বিষয়গুলো কিন্তু আমাদের এই চ্যাপ্টার গুলোতে লাগবে। তো আমরা আজকের লেকচারে আমরা এখানে কিছু ছবি আমি বই থেকে নিয়েছি। এগুলো লিখে পড়াতে গেলে অনেক সময় নষ্ট হবে, যার জন্য আমি বই থেকে ছবি নিয়েছি এবং এগুলো থেকেই তোমরা একটু দেখবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ আমি এটার পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিব, বা আমি ওই যে অনলাইনেও দিয়ে দিই, সিটি কলেজের যে ওয়েবসাইট, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো তোমরা যারা ক্লাসে জয়েন করেছো তারা নিজেদের যে রোল নাম্বার গুলো লিখে দাও। আর যদি কোনো কারণে ধরো ক্লাস থেকে আমি আউট হয়ে যাই, নেট প্রবলেমের কারণে, রাতে নেটের প্রবলেম বেশ ভালোই হয়, তো যদি কোনো কারণে আমি ক্লাস থেকে আউট হয়ে যাই, তাহলে তোমরা আবারও ওই লিঙ্কে জয়েন করবে, আমি আবারও ওই লিঙ্ক থেকে ঢোকার চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা আজকে শুরুতে দেখো এখানে আলোর যে প্রকৃতি, আলো কি, আলো কিভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সঞ্চালিত হয়, স্থানান্তরিত হয়, তো সেই বিষয়গুলোর উপরে চারজন বিজ্ঞানী চারটা তত্ত্ব দিয়েছে। তো প্রথম যে তত্ত্বটা, তাহলে এটা আমাদের আজকের হেডলাইনটা হচ্ছে আলোর বিভিন্ন তত্ত্ব। তাহলে এই তত্ত্বের মধ্যে তোমার আমি একটু লেখাটা একটু বোল্ড করে নিই, মোটা করে নিই, তাহলে একটু সুবিধা হবে। আচ্ছা, তো চারটা তত্ত্ব আছে। তো এই চারটা তত্ত্বের মধ্যে এক নাম্বার যে তত্ত্বটা, সেটা হচ্ছে তোমার আলোর কণা তত্ত্ব, কর্পাসকুলার থিওরি বলা হয়। এরপরে হচ্ছে ওয়েভ থিওরি। এই কণা তত্ত্বটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী নিউটন। তরঙ্গ তত্ত্ব আবিষ্কার করেছেন বিজ্ঞানী হাইগেন। এরপরে তড়িৎচুম্বকীয় তত্ত্ব আবিষ্কার করেছেন বিজ্ঞানী ক্লার্ক ম্যাক্সওয়েল। আর কোয়ান্টাম তত্ত্বটা আবিষ্কার করেছেন ম্যাক্স প্লাঙ্ক। তো এই চারটা তত্ত্ব কোন কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন সেইগুলো এমসিকিউ পরীক্ষা প্রশ্ন আসে, এবং মূলত আসলে এখানে সিকিউ প্রশ্ন হয় না, এই তত্ত্বগুলো থেকে এমসিকিউ কিছু প্রশ্ন হতে পারে। তো যার জন্য আমি একটু অল্প সময়ের মধ্যে এই চারটা তত্ত্বর জাস্ট সার মর্ম যেগুলো, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তো আমার কথা কি শোনা যাচ্ছে? সবকিছু ওকে আছে? জি স্যার। আচ্ছা। আচ্ছা, তোমাদের আনমিউট করে রাখো যদি শব্দ না থাকে ওখানে, আর যদি কারো বাসায় শব্দ থাকে পাশে তাহলে মিউট করে রাখবে, আর যাদের ওখানে কোনো শব্দ নাই আনমিউট করে রাখো, তাহলে তোমার আমি প্রশ্ন করলে যেন আমি দ্রুত আনসারটা পাই, তাহলে সুবিধা হবে, টাইমটা সেভ হবে। আচ্ছা, তো প্রথম যে তত্ত্বটা সেটা হচ্ছে তোমার আলোর কণা তত্ত্ব। তো এই তত্ত্ব অনুসারে কি বলা হচ্ছে, যে কোনো ভাস্বর মানে এটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে উজ্জ্বল, মানে উজ্জ্বল বস্তু হতে, অর্থাৎ যে সকল বস্তু হতে আলো বিকিরিত হয়। তো কি বলা হচ্ছে, যে কোনো ভাস্বর বস্তু হতে অনবরত ঝাঁকে ঝাঁকে অতি ক্ষুদ্র কণিকা নির্গত হয়। এই কণিকাগুলোর কোনো ওজন ওজন নেই, এবং উৎস হতে এরা চারিদিকে আলোর সমান বেগে কি হয়, চারিদিকে ধাবিত হয়। এবং এই কণিকাগুলো যখন আমাদের চোখে প্রবেশ করে, তখন ওই বস্তু সম্পর্কে আমাদের দর্শন অনুভূতির সৃষ্টি হয়। তার মানে মূল কথাটা হচ্ছে যে কোনো লুমিনাস বস্তু হতে, ভাস্বর বস্তু হতে বা উজ্জ্বল বস্তু হতে তোমার ঝাঁকে ঝাঁকে ওজনহীন কিছু ক্ষুদ্র কণিকা চারিদিকে ধাবমান হয় বা প্রবাহিত হয়। তো এই কণিকা, এবং সেটা আলোর বেগে প্রবাহিত হয়, এবং এই কণিকাগুলো যখন আমাদের চোখে প্রবেশ করে, তখন চোখে প্রবেশ করলে তোমার কি হয়, ওই বস্তু সম্পর্কে আমাদের দেখার বা দর্শনের যে অনুভূতি, এই অনুভূতিটা সৃষ্টি হয়। তার মানে এই তত্ত্ব অনুসারে আমরা আলোটাকে তাহলে কি বলতে পারি বলতো, যে আলো কি তাহলে মানে কণা হিসাবে দেখো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, কণা কণার দিকে কি কণা হিসাবে কি হচ্ছে, এই যে কণিকা পার্টিকেল যেটাকে বলা হয়, তো কণা হিসাবে কি হচ্ছে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এবার ছড়িয়ে কি হয়, যখন তোমার কোনো একটা মানুষের চোখে প্রবেশ করে, তখন ওই বস্তু সম্পর্কে দেখার যে ফিলিংস, অনুভূতি, সেটা আমাদের সৃষ্টি হয়। তাহলে এই তত্ত্ব অনুসারে আলোটাকে আমরা কি তত্ত্ব বলতে পারি বলো, মানে আলোর যে ধর্মটা, নেচারটা, এটা কি কি বলা হচ্ছে, কণা ধর্ম বলা হচ্ছে। ঠিক আছে? কণা ধর্ম। তো এই কণা ধর্মের মাধ্যমে কিন্তু আমরা আলোর কয়েকটা ঘটনা ব্যাখ্যা করতে পারি, যেগুলো তোমরা 9-10-এ পড়ে এসছে। একটা হচ্ছে তোমার সরলরেখা বরাবর গতিশীল, সেটা তো তত্ত্বে বলা হয়েছে। তো গুরুত্বপূর্ণ যেটা আমরা মানে ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে তোমার ওই আলোর প্রতিফলনটা ব্যাখ্যা করতে পারি, আর প্রতিসরণটা ব্যাখ্যা করতে পারি। তো প্রতিফলন আর প্রতিসরণটা আমরা কি জানি না, যে তোমার আলো যখন
তোমার একটা নির্দিষ্ট মাধ্যমে আপতিত হয়ে আবার যদি ওই মাধ্যমেই প্রতিফলিত হয়, মানে ফিরে আসে, তো এই ফিরে আসার যে ধর্ম সেটাকে কি বলা হয়? আলোর প্রতিফলন। এবার তোমরা নিশ্চয়ই জানো যে তোমার আলো কোনো একটা মাধ্যমে, আমার কথাগুলো একটু শোনো, হ্যাঁ, থিওরিটিক্যাল কথা, কোনো ম্যাথামেটিক্স নাই এখানে। তো আলো কোনো মাধ্যমে যে কোণে আপতিত হয় ওই কোণে আবার কি হয় বলো তো? প্রতিফলিত হয়। তার মানে আলো একটা সরলরেখা বরাবর, এই যে সরলরৈখিক গতি, তার মানে সরলরেখা বরাবর আপতিত হয়ে অভিলম্বের সাথে যে কোণে আপতিত হবে অভিলম্বের সাথে আবার সেই কোণে আবার কি হবে? প্রতিফলন হয়। তার মানে আমরা ওই যে লিখতে পারি যে আপতন কোণ আই কোণ দ্যাট ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ আর কোণ। তাহলে এটা কার সূত্র বলো? আলোর প্রতিফলনের সূত্র। আর 2 নাম্বার যেটা বলা হয়েছে আলোর প্রতিসরণ। তো প্রতিসরণের ক্ষেত্রে আমরা কি জানি বলো তো? যে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটি স্বচ্ছ মাধ্যমে গমন করে তখন এই দুই স্বচ্ছ মাধ্যম দ্বয়ের বিভেদ তল থেকে আলোকের যে দিক, ডিরেকশন, এই ডিরেকশনটা কি হয় বলো তো? দিকটা কি হয়? বেঁকে যায়। তো আলোকের দিক পরিবর্তনের যে ঘটনা, অর্থাৎ দিক বেঁকে যাওয়ার যে ঘটনা, এই বেঁকে যাওয়ার ঘটনাকে তোমার কি বলা হয়? আলোর প্রতিসরণ। এবার সেক্ষেত্রে আমরা জানি যে আলো যে কোণে আপতিত হয় তার যে আপতন কোণের সাইন, অর্থাৎ তোমার সাইন আই, আর যে কোণে প্রতিসরণ হয় সেই প্রতিসরণ কোণটা যদি আর হয় তাহলে তোমার তার যে প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, এই যে অনুপাত পরস্পর কি হয় বলতো? একটা ধ্রুব সংখ্যা হয়। তো এই ধ্রুব সংখ্যাকে কি বলা হয় বলো? ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলা হয়। নাম শুনেছ তোমরা প্রতিসরণাঙ্ক? জি স্যার। এবং জি এবং স্যার। এবং এটা কার সূত্র বলতো? স্নেলের সূত্র। যে আলো একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বলা হয় ওই বস্তুর উপাদানের ওই মাধ্যমের উপাদানের বস্তুর উপাদানের বা মাধ্যমের উপাদানের প্রতিসরণাঙ্ক বলা হয়। তো মাধ্যম টু মাধ্যমে এই মিয়ের মানটা আবার কি হয়? আলাদা আলাদা হয়। তো সেইগুলো তোমরা ওই যে আলোর প্রতিফলন প্রতিসরণ এই চ্যাপ্টার গুলো যদিও আমাদের জিওমেট্রিক্যাল যে অপটিক্সটা সেটা মধ্যে ছিল, যেগুলো আমরা পড়াইতে পারি নাই, তোমাদের সিলেবাসে নাই। তো আপাতত এগুলো জানার দরকার নেই। তো আমরা আপাতত তাহলে এই কণাতত্ত্বের মাধ্যমে কি ব্যাখ্যা করতে পারি? আলোর প্রতিফলন এবং প্রতিসরণ। তো এই প্রতিফলন এবং প্রতিসরণ আসলে আলোর কণা বা তরঙ্গ দুইটা দিয়ে ব্যাখ্যা করা যায়। তো যেহেতু এখানে নিউটনের কণা তত্ত্বে শুধু কণার কথাটা বলা হলো, তার মানে কণা তত্ত্বের কথা বলা হলো, তার মানে এই তত্ত্বের মাধ্যমে আমরা আলোর প্রতিফলন প্রতিসরণটা ব্যাখ্যা করতে পারি। কিন্তু আরো আলোকীয় ঘটনা আছে যেগুলো এই চ্যাপ্টার আলোচ্য বিষয়। যেমন এখানে আছে আলোর ব্যতিচার, এরপরে আলোর অপবর্তন, আলোর সমবর্তন, এরপরে আলোক তড়িৎ নিঃসরণ, ফটো ইলেকট্রিক ইফেক্ট। এইগুলো কিন্তু ব্যাখ্যা করা যায় না, কেননা ব্যতিচার ব্যাখ্যা করতে গেলে তরঙ্গ নেচার প্রয়োজন, অপবর্তন ব্যাখ্যা করতে গেলে তরঙ্গ নেচার প্রয়োজন। আবার এইগুলো ব্যাখ্যা করতে গেলে এখানে তরঙ্গ পার্টিকেল দুইটা নেচারই প্রয়োজন। তো যেহেতু দুইটার এখানে প্রদর্শিত হচ্ছে না, শুধু এই তত্ত্বে শুধু কোন ধর্মটা প্রদর্শিত হয়েছে বা বলা হয়েছে? কণা ধর্মটা বলা হয়েছে। তো যার জন্য তোমার ওই কণা ধর্মের মাধ্যমে আমরা এই যে আলোকীয় যে ঘটনাগুলো আছে, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, আলোক তড়িৎ ক্রিয়া, এইগুলো কিন্তু ব্যাখ্যা করা যায় না। তো তোমরা শুধু যেটা দেখবা যে তত্ত্বটা একটু ভালো করে দেখবা, এগুলো কিন্তু আসবে না, তত্ত্ব আসবে না তোমাদের। শুধু যেটা আসে এমসিকিউ পরীক্ষাতে যে এই কণা তত্ত্বের মাধ্যমে কোন ঘটনাগুলো ব্যাখ্যা করা যায়, আলোকে কোন ঘটনাগুলো ব্যাখ্যা করা যায় আর কোনগুলো যায় না। অনেক কথা আছে, এগুলো শর্টকাট, এগুলো তোমরা একটু মুখস্থ করবে। তো এইগুলো এমসিকিউ পরীক্ষার জন্য প্রশ্ন, হ্যাঁ, যে তোমার এই আলোর কণিকা তত্ত্বের মাধ্যমে আমরা আলোকে কোন ঘটনাগুলো ব্যাখ্যা করতে পারি আর কোনগুলো ব্যাখ্যা করতে পারি না। তো এটা হচ্ছে 1 নাম্বার তত্ত্ব। 2 নাম্বার যে তত্ত্বটা, এটার নামই বলা হচ্ছে দেখো তরঙ্গ তত্ত্ব। এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী হাইগেন। এটার আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী হাইগেন। তো এই তত্ত্বের মূল কথাটা কি আমি একটু এটা বই থেকে ছবি নেওয়া হয়েছে, একেবারে মূল যে কথাগুলো এগুলো লিখার কোনো প্রয়োজন নেই, যার জন্য আমি বই থেকে ছবি নিয়েছি। এই তত্ত্ব অনুসারে কি বলা হচ্ছে? আলো তরঙ্গ আকারে এক স্থান থেকে অন্য স্থানে, আমি এখানে আরেকটা বাক্যে আমি একটু করতেছি, ইথার নামক এক প্রকার কাল্পনিক মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হয়। মাঝখানে আমি একটা লাইন করেছি, সেট করেছি, দেখো কি বলা হলো? আলো একটা স্থান থেকে আরেকটা স্থানে ইথার নামক এক প্রকার মাধ্যমের মধ্য দিয়ে কি হয়? সঞ্চালিত হয়। কিন্তু পরবর্তীতে আসলে তোমার বিজ্ঞানী মাইকেলসন এবং মোরলে, তোমরা নাম শুনেছো কিনা আমি জানি না, তো এই বিজ্ঞানী মাইকেলসন এবং মোরলে ওনাদের পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এই ইথারের, বাস্তবে পৃথিবীতে ইথারের কোনো অস্তিত্ব নাই। তার মানে আলো আসলে এক ধরনের বিকিরণ তরঙ্গ, যে তরঙ্গটা তোমার কি হয়? একটা স্থান থেকে আরেকটা স্থানে তোমার সঞ্চালিত হয়। তাহলে এই তত্ত্বে আমরা আলোর যে নেচার, প্রকৃতি, সেটা আমরা কি বলতে পারি বলো? কি ধর্ম একটা প্রদর্শিত হচ্ছে? আলো তরঙ্গ ধর্ম প্রদর্শিত হচ্ছে।
আর আগের যে তত্ত্বটা সে তত্ত্বে নিউটনের তত্ত্বে কি বলা হলো, আলো কণা তত্ত্ব, পার্টিকেল নেচার কণা তত্ত্ব হিসাবে প্রদর্শিত হয়েছিল। আর এখানে কি বলা হচ্ছে, আলো তরঙ্গ হিসাবে প্রদর্শিত হচ্ছে, দেখা হচ্ছে। তো এই তরঙ্গ নেচার হলে তাহলে আমরা ওই যে ওই ঘটনাগুলো আমরা কি করতে পারি, ব্যাখ্যা করতে পারি। তো অনেক কথা আছে, এগুলো তোমরা শর্টকাট বুঝবা না, এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো তোমাদের নাই, সিলেবাসে নাই, পড়ানো হয় নাই, যার জন্য তোমরা বুঝতে পারবে না। তো এই তত্ত্বের অনুসারে আমরা কি কি ব্যাখ্যা করতে পারি সেইগুলো এই যে নিচের বাক্য দিকগুলোতে বলা আছে। আর কি কি ব্যাখ্যা করা যায় না সেটা এখানে বলা আছে, দেখো। তো তোমরা একটু সেটাই মুখস্থ করবা, যে তত্ত্বটা একটু ভালো করে দেখবা, আর হচ্ছে তোমার এই তত্ত্ব দ্বারা কি কি ব্যাখ্যা করা যায় আর কি কি যায় না সেটা একটু ভালো করে দেখবে, জাস্ট মুখস্থ করবা এইগুলো এমসিকিউ পরীক্ষার জন্য, খুব বেশি সময় এখানে দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে 3 নাম্বার যে তত্ত্বটা, এই তত্ত্বটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই তত্ত্ব পড়তে গেলে তোমাদের যে জ্ঞানগুলো, যেমন এখানে বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, ক্লার্ক ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। তার মানে আমার এখানে তড়িতের একটা কনসেপ্ট আছে এবং চুম্বকের একটা কনসেপ্ট আছে। তো তড়িতের কনসেপ্ট তোমরা কিছুটা জানো, কিন্তু চুম্বকের কনসেপ্টটা কিন্তু তোমাদের আমরা পড়াতে পারি নাই, কেননা ওই যে সিলেবাসে ওখান থেকে বাদ দেওয়া হয়েছে। ওই যে 4 নাম্বার যে চ্যাপ্টারটা বিদ্যুৎ প্রবাহের চৌম্বকীয় এবং 5 নাম্বার যে চ্যাপ্টারটা তড়িৎ চুম্বকীয় আবেশ, তোমরা কি বইগুলো খুলে দেখেছো অধ্যায়গুলো কি কি আছে? এই 4 নাম্বার আর 5 নাম্বার চ্যাপ্টারটা কিন্তু আমরা যেহেতু সিলেবাসে নাই, যার জন্য আমরা পড়াতে পারি নাই। তো ওই 4 নাম্বার আর 5 নাম্বার চ্যাপ্টার না বুঝলে কিন্তু আবার এই যে তড়িৎ চুম্বকীয় তত্ত্বটা বোঝা যাবে না। কিন্তু তারপরেও আমি একটু শর্টকাট কিছু তথ্য আমি একটু দিব, যেগুলো তোমরা মন চাইলে একটু নোট করতে পারো। তো এই তত্ত্বে কি বলা হচ্ছে দেখো, এই তত্ত্বে দেখো খুবই ছোট একটা বাক্য, আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তার মানে এখানে তরঙ্গ নেচারটা বলা হলো, বাট এখানে গুরুত্বপূর্ণ আর একটা কথা যুক্ত করা হয়েছে, সেটা কি তড়িৎ চুম্বকীয়, ইলেকট্রোম্যাগনেটিক। তার মানে এই তত্ত্ব অনুসারে আলো 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 যে একটা তরঙ্গ, সেই তরঙ্গের মধ্যে 2টা ক্ষেত্র জড়িত আছে, একটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র, আর একটাকে বলা হয় তোমার চুম্বক ক্ষেত্র। তো তোমরা কি জানো যে তড়িৎ ক্ষেত্র কে তৈরি করে বলো তো, আর চুম্বক ক্ষেত্র কে তৈরি করে? আনমিউট করে উত্তর দাও যদি পারো, আর না পারলে না বলো, আনমিউট করো। তড়িৎ ক্ষেত্র কে তৈরি করে আর চুম্বক ক্ষেত্র কে তৈরি করে? তড়িৎ ক্ষেত্রের ধারণা তো তোমাদের আছে, আমরা স্থির তড়িৎ অধ্যায় পড়িয়েছি, কারো জানা আছে? স্যার আধান থেকে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। হ্যাঁ, জান্নাতুল নাইমা বলতেছে আধান থেকে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, ভেরি গুড। নাইমার উত্তর সঠিক হয়েছে। আমরা জানি, একটু কয়েকটা কথা তোমরা একটু নোট করতে পারো, একটা স্থির আধান, স্ট্যাটিক চার্জ, স্থির আধান তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারে। স্থির আধান কি তৈরি করতে পারে? তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারে। আচ্ছা, এখন বলো তো এই আধানগুলো যখন প্রবাহিত হবে তখন কি তৈরি হয় বলো তো? চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তার মানে আধান যখন প্রবাহিত হয় তখন কি তৈরি হয়? তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। আধান যদি একটা জায়গায় সীমাবদ্ধ থাকে, স্থির থাকে, তাহলে কি তড়িৎ প্রবাহ তৈরি হয়? হয় না। তাহলে আধান যখন গতিশীল হয় তখন কি তৈরি হয়? তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। আর এই তড়িৎ প্রবাহটা আবার কি তৈরি করে? চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যেটাই 4 নাম্বার চ্যাপ্টারে ছিল। একটা স্থির আধান চারপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি করে, বাট একটি গতিশীল আধান তার চারপাশে কি তৈরি করে? চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তার মানে আমরা কি বলতে পারি? তার মানে কোন একটা আধান পার্টিকেল যখন অ্যাক্সেলারেট হয়, ত্বরণশীল হয়, গতিশীল হয়, তখন ওই আধানটা কি তৈরি করবে? প্রবাহ তৈরি করবে। তো প্রবাহ তৈরি করার কারণে তার মানে ওই আধানটার গতিশীল হওয়ার কারণে এখানে 2টা ক্ষেত্র তৈরি হয়, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর প্রবাহের কারণে আর একটা ক্ষেত্র তৈরি হচ্ছে, সেটা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র। নর্মালি আমরা জানি যে আধান তড়িৎ ক্ষেত্র তৈরি করে, কিন্তু এটা গতিশীল হওয়ার কারণে আরেকটা নতুন ক্ষেত্র তৈরি করছে, সেটা কি? সেটা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র। তার মানে একটা পার্টিকেল, একটা আধান যখন অ্যাক্সেলারেট হয় তখন সেখানে কয়টা ক্ষেত্র তৈরি হচ্ছে বলো? 2টা ক্ষেত্র তৈরি হচ্ছে, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর একটা চৌম্বক ক্ষেত্র। তো এবং তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে, তাহলে তড়িৎ ক্ষেত্রের কারণে ওখানে তড়িৎ ক্ষেত্রের কারণে একটা তরঙ্গ তৈরি হবে, আর চৌম্বক ক্ষেত্রের কারণে এখানে একটা তরঙ্গ তৈরি হবে। যে তরঙ্গগুলো কিন্তু আসলে এই যে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ বলা হচ্ছে, এটাই হচ্ছে তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তার মানে এই তড়িৎ ক্ষেত্রের যে পরিবর্তন, পর্যায়ক্রমিক যে পরিবর্তন, যেমন আমরা তরঙ্গকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো? এই যে এই সিম্বলটা দিয়ে প্রকাশ করি না, তরঙ্গটাকে আমরা এইভাবে দেখাই না? তো বলতো এই তরঙ্গটার ক্ষেত্রে আমি যদি একটা আলাদা কালার নিয়ে একটু দেখানোর চেষ্টা করি, দেখে তোমরা বলতে পারো কিনা। এই তরঙ্গের ক্ষেত্রে বলতো প্রত্যেকটা পয়েন্টে কণার বিস্তার কি একই না আলাদা আলাদা বলতো? এই যে এই তীর চিহ্নগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে বলো? বিস্তার। তো বলতো এই বিস্তার গুলো কি, বা সাম্যাবস্থাতে যে সরণের যে মান, এটা কি একই না আলাদা? আলাদা।
স্যার আলাদা। তো আলাদা। তার মানে তোমার বিস্তারটা কি, তার মানে এই যে তড়িৎ ক্ষেত্রটা, এই তড়িৎ ক্ষেত্র ধরো আমরা এটাকে আমরা ই দিয়ে প্রকাশ করলাম। তো বলো তো এই তড়িৎ ক্ষেত্রটা কি সুষম বা ধ্রুব তড়িৎ ক্ষেত্র নাকি পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র? পরিবর্তনশীল। পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র। তাহলে এটা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের কারণে, এবং আধানটা কি স্থির না গতিশীল বলো? গতিশীল, কিন্তু মানে আধানকে যখন অ্যাক্সেলারেট করা হয় তখন এই তরঙ্গটা তৈরি হয়। যখন আধানটা মানে গতিশীল হয়, অ্যাক্সেলারেশন হবে ওই আধানের, তখন এই তড়িৎ ক্ষেত্রটা তৈরি হবে। তো এই পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র আবার কি তৈরি করতে পারে জানো? পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে। কেন? কেননা ওই আধান তো গতিশীল হয়েছে। তো গতিশীল হওয়ার কারণে এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী ওই তোমার ওই যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের কারণে যে তোমার প্রবাহ তৈরি হয়, এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এটা আবিষ্কার করেছেন। তো যেটা তোমাদের চ্যাপ্টার 5-এ আছে, যেগুলো আমরা আমাদের এই সিলেবাসে বাদ দেওয়া হয়েছে, কিন্তু এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, 4 নাম্বার আর 5 নাম্বার। তো পরিবর্তনশীল এই চৌম্বক ক্ষেত্র মানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের রেসপেক্টে কি তৈরি হবে? পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র। তো এই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের কারণে কিন্তু আবার পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। তার মানে কি? তার মানে একটা ক্ষেত্রের সাথে আরেকটা ক্ষেত্র সংশ্লিষ্ট আছে, রিলেটেড আছে। যে একটা ক্ষেত্র যদি কোনো কারণে তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে আবার আরেকটা ক্ষেত্র তৈরি করবে। তার মানে তড়িৎ ক্ষেত্র যদি তৈরি হয় তাহলে সেই তড়িৎ ক্ষেত্র পরিবর্তনশীল হতে হবে কিন্তু। তো পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র হলে সে কি তৈরি করবে? পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। তো এই পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের পর্যায়ক্রমিক যে পরিবর্তনটা হবে, এই পরিবর্তনের কারণে যে তরঙ্গটা তৈরি হয় সেই তরঙ্গটার নামই হচ্ছে তোমার এই তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। তাহলে আলো যে এক প্রকার তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, তাহলে এই তরঙ্গের মধ্যে দুইটা ক্ষেত্র জড়িত আছে, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং আরেকটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এটা একটা চিত্র আছে, আমি একটু নিচের দিকে গিয়ে চিত্রটা একটু দেখাই তোমাদের। এই যে দেখো নিচের দিকে সেই চিত্রটা দেখানো হচ্ছে, এই যে চিত্রটা, এই যে তোমার উপরে যে তরঙ্গটা, এই তরঙ্গ দ্বারা বোঝানো হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র। ই ভেক্টর দ্বারা বোঝানো হচ্ছে কি ক্ষেত্র? তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, যে ই ভেক্টরটা দ্বারা বোঝানো হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আর নিচের যে তরঙ্গটা দেখানো হচ্ছে, এই তরঙ্গ দ্বারা বোঝানো হচ্ছে এটা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র বোঝানো হচ্ছে। তো এখন তোমার তড়িৎ ক্ষেত্রটা খেয়াল করো, ভার্টিক্যালি এভাবে স্পন্দিত হচ্ছে, জাস্ট আমার হাতটা খেয়াল করো, এইভাবে তরঙ্গটা প্রবাহিত হচ্ছে। আর চৌম্বক ক্ষেত্রটা এইভাবে আর তরঙ্গটা কিন্তু ডান দিকে যাচ্ছে। তার মানে খেয়াল করো, তড়িৎ ক্ষেত্রটা ভার্টিক্যালি উপরে নিচে স্পন্দন হচ্ছে বা তরঙ্গ প্রবাহিত মানে কম্পনটা হচ্ছে কণাটার। আর ম্যাগনেটিক ফিল্ডের হচ্ছে তোমার এই বরাবর, মানে জাস্ট এই বরাবর। আর তরঙ্গটা কোন দিকে যাচ্ছে বলো? বাম থেকে ডান দিকে। তার মানে বলো তো, তড়িৎ ক্ষেত্র ভার্টিক্যাল উপরে নিচে স্পন্দিত হচ্ছে, তোমার চৌম্বক ক্ষেত্র সামনে পিছনে স্পন্দিত হচ্ছে। আর তরঙ্গটা কোন দিকে যাচ্ছে বলো তো? বাম থেকে ডান দিকে যাচ্ছে। তাহলে প্রত্যেকেই বলো, এই যে ই ভেক্টর আর বি ভেক্টর, তার সাথে যে তরঙ্গ যে প্রবাহিত হচ্ছে ভি বেগে বা সি বেগে, এই তরঙ্গ প্রবাহের দিকের সাথে ই ভেক্টর এবং বি ভেক্টর কিভাবে আছে বলো তো? লম্বভাবে আছে। তার মানে এই তড়িৎ ক্ষেত্রে একজন স্টুডেন্ট শুধু বলতে পেরেছে, আমি হাত দিয়ে কয়েকবার দেখাইছি তোমার ওই ই ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্রটা উপরে নিচে স্পন্দনটা হচ্ছে, আর চুম্বক ক্ষেত্রটা কি সামনে পেছনে স্পন্দনটা হচ্ছে তোমার অবস্থান থেকে। আর তরঙ্গটা কোন দিকে যাচ্ছে? ডান দিকে সঞ্চালিত হচ্ছে। তার মানে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র পরস্পরের সাথে কি বলো? লম্ব। এই যে 90 ডিগ্রি। 90 ডিগ্রি, এই যে ডটের যে রেখাটা আর এই যে তোমার সলিড যে রেখাটা, তড়িৎ ক্ষেত্রে ই উপরের দিকে আর ডটেরটা হচ্ছে এটা আসলে নিচের দিকে, মানে সামনের দিকে, আমার দিকে আর দেখানো হয়, মানে 3 ডাইমেনশনাল। তো এটা হচ্ছে 90 ডিগ্রি। আর তরঙ্গটা কোন দিকে যাচ্ছে বলো? বাম থেকে ডান দিকে। তার মানে ই ফিল্ডের সাথে বা তোমার ওই যে বি ফিল্ডের সাথে তরঙ্গ যে প্রবাহিত হচ্ছে তার অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। বুঝতে পেরেছো? এগুলো এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসবে কিন্তু। ই ভেক্টর লম্ব কি? বি ভেক্টর। আবার এখানে ই ভেক্টর লম্ব কি? ভি ভেক্টর। ভি হচ্ছে তরঙ্গ প্রবাহের ডিরেকশন বা বেগ বোঝানো হচ্ছে। আবার তোমার বি ভেক্টর লম্ব কি? ভি ভেক্টর। তার মানে কি এরা প্রত্যেকে পরস্পরের সাথে কি বলো? লম্ব। এগুলো একটু মুখস্থ করবা, ঠিক আছে? তাহলে এই তরঙ্গটা কিভাবে তৈরি হচ্ছে? উত্তর হলো যে তোমার কোন একটা চার্জ পার্টিকেল যখন অ্যাক্সেলারেট হবে তখন সেখানে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। আর এই প্রত্যেকটা তড়িৎ ক্ষেত্রে পরিবর্তনশীল যে তড়িৎ ক্ষেত্র, তারা আবার কি তৈরি করবে? তার রেসপেক্টে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তৈরি করবে।
তো এই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের পর্যায়ক্রমিক পরিবর্তনের ফলে যে তরঙ্গটা তৈরি হচ্ছে, যেই তরঙ্গটা এই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র উভয়ের সাথেই লম্বভাবে সঞ্চালিত হয়, সেই তরঙ্গটার নামই হচ্ছে তোমার এই তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, যেটা এই চিত্র দিয়ে বোঝানো হলো। তো এই তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের বেশ কয়েকটা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আচ্ছা আমি এখানে একটু দেখায় দিই, কই যেন গেল চিত্রটা, আচ্ছা এই যে এখানে। তো এখানে এই তরঙ্গটার ক্ষেত্রে মূল কনসেপ্টটা হচ্ছে যে তোমার এই যে তোমার তড়িৎ ক্ষেত্রে যে সর্বোচ্চ মান বিস্তার, এটাকে নামকরণ করা হয় তোমার ই নট, আর চৌম্বক ক্ষেত্রে যে মান তার সর্বোচ্চ যে বিস্তার, এটাকে নামকরণ করা হয় বি নট। তো এটা ক্যালকুলেশন করে দেখা গেছে যে তোমার এই তড়িৎ ক্ষেত্রটা ই নট এটা সমানুপাতিক, মানে বি নট এর সমানুপাতিক হয়। তো ই নট ইজ ইকুয়াল টু অর্থাৎ তোমার তড়িৎ ক্ষেত্রের মান যে হারে বৃদ্ধি পায়, চৌম্বক ক্ষেত্রের মানও সে হারে বৃদ্ধি পায়। উল্টো ভাবে যদি আমরা বলি যে চৌম্বক ক্ষেত্রের মান যে হারে বৃদ্ধি পাবে, তড়িৎ ক্ষেত্রের মানও সে হারে বৃদ্ধি পাবে, পরস্পর সমানুপাতিক। তার এখানে সমানুপাতিক চিহ্ন ওঠানো হলে কি একটা ধ্রুবক চলে আসবে, এটাকে নামকরণ করা হচ্ছে সি। সি নেওয়ার একটা কারণ আছে বি নট। তাহলে ফাইনালি এখান থেকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় সি দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ই নট ডিভাইডেড বি নট। তো এখন এই ই নটটাকে কি বলা হচ্ছে বলো, তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান, বিস্তার যেটাকে বলা হয়। আর বি নটটাকে বলা হয় কি বলা হয়, চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান বা শীর্ষ মান যেটাকে বলা হয়। তো এই যে নট লেখার কারণ হলো এটা শূন্য স্থানে বোঝানো হচ্ছে, শূন্য মাধ্যমে, শূন্য স্থানে। আর অন্য কোনো মাধ্যমে হলে কিন্তু এই সমীকরণটাকে আর এইভাবে লেখা যায় না। অন্য মাধ্যমের ক্ষেত্রে তখন এই সমীকরণটাকে লেখা হয় সি, এটা হচ্ছে শূন্য মাধ্যমের ক্ষেত্রে এটা। আর অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে আমরা এই সমীকরণটাকে লিখবো কি ই ডিভাইডেড বি, কেননা মাধ্যম চেঞ্জ হলে ওই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মানটাও আবার কি হয়, চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে মাধ্যম ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো এই সিটাকে কি বলা হয়, এই সিটাকে বলা হয়, হিসাব করে দেখা গেছে যে তুমি কোনো একটা পার্টিকেলকে যদি অ্যাক্সেলারেট করো, ত্বরণশীল করো, তাহলে এখানে যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে যে সর্বোচ্চ মানগুলো পাওয়া যায়, এক্সপেরিমেন্টালি যে মান মানে ক্যালকুলেশন করে যে মান পাওয়া যায়, এই মানটা এখানে ই নট আর বি নট ক্যালকুলেশন, এই অনুপাতটা ক্যালকুলেশন করলে দেখা যায় যে ওই মানটা সি ইজ ইকুয়াল টু এইরকম মান তৈরি হয় 2.99 ডট ডট আরো কিছু সংখ্যা আছে ইন্টু 10⁸। তো এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি কি বলতে পারি বলো তো, এটাকে অ্যাপ্রক্সিমেটলি এই মানটা বলা যায় না, 3 × 10⁸ আলোর বেগ বলা যায় না, আলোর বেগ। তো এটা কিন্তু থিওরিটিক্যালি মানে উনি ক্যালকুলেশন করলেন যে একটা পার্টিকেলকে অ্যাক্সেলারেট করে তোমার ই নট আর বি নট এর মানটা ক্যালকুলেশন করে উনি এটা অনুপাত করে দেখতে পেলেন যে এই মানটা তৈরি হচ্ছে। আবার আরেকটা উনি ইয়ে করলেন, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট একটা রাশি হচ্ছে তোমার শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা এপসাইলন নট, আর চৌম্বক ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট আর একটা রাশি হচ্ছে মিউ নট। এগুলো কি তোমরা দেখেছো, এই যে কনস্ট্যান্ট গুলো, এই যে এপসাইলন নট, মিউ নট, এই মিউ নটটাকে বলা হয় শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা, ঠিক আছে। তো এখন আমরা এই উনি আরেকটা সমীকরণ ম্যাক্সওয়েল বের করলেন, সেটা হচ্ছে তোমার সি দ্যাট ইজ ইকুয়াল টু 1/√ওভার মিউ নট ইন্টু এপসাইলন নট। তো এখানে মিউ নট আর এপসাইলন নটের কনস্ট্যান্ট মান আছে, কিন্তু এই মানগুলো যদি আবার এখানে বসানো হয় তাহলেও এখানে ওইরকম মান তৈরি হচ্ছে 2.99 ইন্টু 10⁸ তো এটাও কার সমান, অ্যাপ্রক্সিমেটলি কার সমান, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ডের সমান। তো এটা এক্সপেরিমেন্টালি উনি ক্যালকুলেশন করে মানে কি বলে থিওরিটিক্যালি ক্যালকুলেশন করে বের করলেন। তো মানে এক্সপেরিমেন্টালি আবার দেখা গেল যে এক্সপেরিমেন্টালি তোমার আলোর যে বেগ, সেই আলোর বেগের সাথে উনি থিওরিটিক্যালি যে দুটো সমীকরণ বের করলেন, একটা হচ্ছে তোমার সি ইকুয়াল টু ই নট ভাগ বি নট, আর একটা সি ইকুয়াল টু 1/√মিউ নট এপসাইলন নট। তো এই সমীকরণগুলো ব্যবহার করে যে মানগুলো পাওয়া যাচ্ছে, সেই মানগুলো আলোর বেগের সমান। এই মানগুলো কার সমান, আলোর বেগের সমান। তাহলে এখন বলো তো উনি যে থিওরিটা দিলেন যে আলো এক প্রকার কি, বলো আলো এক প্রকার, বলো তড়িৎচুম্বকীয় কি তরঙ্গ, এই তত্ত্বের মূল কনসেপ্টটা কি, আলো কি, আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আনমিউট করো না কেন তোমরা, বারবার মিউট করো কেন, শব্দ না থাকলে আনমিউট করে রাখো, সমস্যা কোথায়? আচ্ছা, মিউট আনমিউট করতে সময় নষ্ট হয় না, তোমরা এগুলো বোঝো না, সায়েন্সের স্টুডেন্ট চালাক হইতে হবে। হঠাৎ করে চলে আসে না, সাউন্ড হবে না তো। আচ্ছা, তাহলে তোমার এই তত্ত্বের মূল কনসেপ্টটা হচ্ছে আলো হচ্ছে এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তার মানে এখানে দুইটা ক্ষেত্র জড়িত আছে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং আরেকটা কি চৌম্বক ক্ষেত্র। তো এই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে পর্যায়ক্রমিক পরিবর্তনের ফলে একটা তরঙ্গ তৈরি হচ্ছে, যে তরঙ্গটার নামই হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এবং এই পার্টিকেল একটা কণা যখন অ্যাক্সেলারেট হয়, আমি এখানে আরো কয়েকটা কথা একটু সাথে সাথে বলে নিই, একটা পার্টিকেল যখন অ্যাক্সেলারেট হয়
চার্জ পার্টিকেল, তখন যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি হচ্ছে, তো এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ কিন্তু এক ধরনের বিকিরণ। যে বিকিরণটা কার বেগে সঞ্চালিত হচ্ছে বলো? এই যে সি ইকুয়াল টু সমীকরণ থেকে আমরা যেটা পেলাম, বা সি ইকুয়াল টু 1/c ই নট ভাগ বি নট থেকে যেটা পেলাম, বা সি ইকুয়াল টু 1 ভাগ রুট ওভার মিউ নট এপসাইলন নট থেকে যেটা পেলাম, তো এইগুলো তাহলে বিকিরণ কার বেগে সঞ্চালিত হচ্ছে বলো তো? এই তড়িৎচুম্বকীয় বিকিরণটা আলোর বেগে সঞ্চালিত হচ্ছে, আলোর বেগে সঞ্চালিত হচ্ছে। তো এখন কোন একটা পার্টিকেল যদি তোমার অ্যাক্সেলারেট হয়, তাহলে যে বিকিরণটা নিঃসরণ হয়, এই বিকিরণ কি সবগুলো আমরা চোখে দেখি বলতো? এখানে কিন্তু অনেক ধরনের বিকিরণ নিঃসরণ হয়, অনেক ধরনের বিকিরণ নিঃসরণ হয়। যেমন তোমার হচ্ছে তোমার ওই যে বেতার তরঙ্গ, তারপরে তোমার মাইক্রোওয়েভ, এরপরে হচ্ছে অবলোহিত রশ্মি, এরপরে দৃশ্যমান আলো, অতি বেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি। এই একটা পার্টিকেল অ্যাক্সেলারেট হলে এই বিকিরণগুলো নিঃসরণ হয়, তার মানে অনেকগুলো বর্ণালী তৈরি হয়, যেটা আমি এই যে এখানে নিচের এই পয়েন্ট এখানে আছে। তো আমার ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। একটু কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, আমার এখানে ইন্টারনেট কানেকশনটা আনস্টেবল দেখাচ্ছে, লেখা এসছে। তো এখন কি শোনা যায়, বোঝা যায়? স্যার বোঝা যায়। আচ্ছা, জি স্যার। তো এখন তাহলে এই যে তড়িৎচুম্বকীয় যে বর্ণালী তৈরি হয়, ওই যে পর্যায়ক্রমে পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের ফলে যে তরঙ্গটা তৈরি হলো, সেটাকে আমরা কি বলছি? তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা তড়িৎচুম্বকীয় বিকিরণ বলা হয়। এটা বিকিরণ কেন বলা হয়? কারণ এখানে নানা রকমের বিকিরণ নিঃসরণ হয়। তো এই বিকিরণ গুলোর কোনো মানে বেশ কিছু নামকরণ করা হয়েছে। তো বলতো এই বিকিরণ গুলোর নামকরণ কার উপরে ভিত্তি করে করা হয়েছে? তরঙ্গ দৈর্ঘ্যের উপরে ভিত্তি করে করা হয়েছে। তো যেমন এখানে বেতার তরঙ্গ বলা হয়েছে, বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি এটার মধ্যে থাকে, তাহলে এটাকে বলা হয় বেতার তরঙ্গ। এরপরে মাইক্রোওয়েভের ক্ষেত্রে বলা হচ্ছে এই যে 0.3 থেকে 10⁻³ মিটার পর্যন্ত। এদের রেসপেক্টে কম্পাঙ্ক কত হবে সেইগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো তোমাদের কাজ হলো এই যে তোমার বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, তারপরে হচ্ছে তোমার এই যে অবলোহিত রশ্মি, তারপরে দৃশ্যমান আলো যেটা ভিজিবল লাইট যেটা আমরা বলি, এরপরে হচ্ছে অতি বেগুনি রশ্মি, তারপরে এক্স রশ্মি। এই এক্স রশ্মির পরে আবার কি আছে বলতো? গামা রশ্মি। এক্স রশ্মির পরে হচ্ছে গামা রশ্মি। তো এই যে বিকিরণ গুলো আছে, এই বিকিরণের প্রত্যেকটার যে তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ, বিকিরণগুলোর নামকরণ কার উপরে ভিত্তি করে করা হয়েছে? এগুলো এক্স রশ্মি, গামা রশ্মি, বেতার তরঙ্গ, তারপরে এই যে তোমার দৃশ্যমান আলো, এগুলো কার উপরে ভিত্তি করে নামকরণ গুলো হয়েছে বলো? তরঙ্গ দৈর্ঘ্যের উপরে ভিত্তি করে এই নামকরণ গুলো করা হয়েছে। ঠিক আছে, তা তোমরা যে কাজ করবা, এই প্রত্যেকটা বিকিরণের যে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক এবং কোথায় কোন ক্ষেত্রে ইউজ করা যায়, সেইগুলো একটু তোমরা এখান থেকে মুখস্থ করবা। এগুলো আমি আর পড়াবো না, হ্যাঁ, এগুলো আর পড়ানোর কিছু নাই, এগুলো মুখস্থ করতে হবে। কোথায় যেন শব্দ হচ্ছে তোমাদের? তো এগুলো পড়ানোর কিছু নাই, তোমরা মুখস্থ করে নিবে। এগুলো এমসিকিউ পরীক্ষাতে আসে, এবং এখান থেকে এবারে বোর্ড পরীক্ষা এমসিকিউ পরীক্ষা প্রশ্ন হয়েছে এখান থেকে। এই তরঙ্গ দৈর্ঘ্য রেঞ্জ দিয়ে বলেছে এটা যে কোন আলো, বা নাম বলা হয়েছে অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত, তার এইগুলো একটু মুখস্থ করবো, এই জন্য আমি এগুলো নিয়ে আসছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবং এটা আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা শূন্য মাধ্যম। আচ্ছা বলো তো, মাধ্যম যদি চেঞ্জ হয়, তখন কি আমরা সি ইকুয়াল টু ই নট ভাগ বি নট লিখবো, বা সি ইকুয়াল টু 1 ভাগ রুট ওভার মিউ নট এপসাইলন নট লিখবো, নাকি তার জন্য আলাদা সূত্র আছে বলো? তার জন্য তার জন্য আলাদা নট থাকবে না। হ্যাঁ, তখন আর নট থাকবে না। নট থাকবে না। হ্যাঁ, তখন নট থাকবে না, তখন আমরা সি ইকুয়াল লিখবো ই ভাগ বি, আর আরেকটা যে সমীকরণ আছে সেটা হচ্ছে তোমার কত জানো? সি ইকুয়াল টু 1 ভাগ রুট ওভার মিউ এপসাইলন। তার মানে একমাত্র শূন্য মাধ্যম হলে আমরা ই নট বি নট লিখবো, বা মিউ নট এপসাইলন নট লিখবো। বাট অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে আমরা এটাকে এই যে ই ভাগ বি লিখবো, অথবা সি ইকুয়াল টু 1 ভাগ রুট ওভার মিউ এপসাইলন নট লিখবো। কেননা মাধ্যম চেঞ্জ হলে এইগুলোর মান কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। তো এগুলোর মান চেঞ্জ হয়ে গেলে বলো তো, তাহলে আলোর বেগ সি এর মানটাও কি হবে বলো? চেঞ্জ হয়ে যাবে। সকল মাধ্যমে তো আলোর বেগ সমান না, মাধ্যম চেঞ্জ হলে আলোর বেগ কি হয়? চেঞ্জ হয়। এটা মাধ্যম ডিপেন্ডেন্ট, মিডিয়াম চেঞ্জ হলে কিন্তু আলোর বেগটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তার এটা মাধ্যমের উপরে ডিপেন্ড করে। তো এই হচ্ছে মোটামুটি তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আরেকটা তত্ত্ব আছে, সেটা হচ্ছে তোমার, এটা আমরা এতক্ষণ যে তত্ত্বটা আলোচনা করলাম সেটা হচ্ছে তোমার তড়িৎচুম্বকীয় তত্ত্ব। আরেকটা তত্ত্ব সেটা হচ্ছে তোমার কোয়ান্টাম তত্ত্ব। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আধুনিক পদার্থবিজ্ঞানের অংশ। কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেছেন বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক আবিষ্কার করেছেন। তো এই তত্ত্বের মূল কনসেপ্টটা হলো যে আলো তথা যে কোনো বিকিরণ
অসংখ্য কোয়ান্টার সমষ্টি। এই কোয়ান্টাগুলোকে বলা হয় ফোটন। নাম মনে হয় তোমরা শুনেছো ফোটন কথাটা। এবং বিকিরণ বিচ্ছিন্নভাবে খন্ড খন্ড আকারে নিঃসরিত বা শোষিত হয়। বিকিরণটা কি হয়? খন্ড খন্ড আকারে নিঃসরিত বা শোষিত হয়। আচ্ছা, এটা নিয়ে আমি একটু কথা বলি। এটা ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের মূল যে মানে তত্ত্বটা, সে তত্ত্বটা এখানে পুরোপুরি আসে না। আমি একটু বলি যে তোমার কোনো বস্তু হতে যখন, উজ্জ্বল বস্তু হতে যখন শক্তির শোষণ হয় বা বিকিরণ হয়, শোষণ মানে কি? সে শক্তি গ্রহণ করবে। আর বিকিরণ মানে কি বলতো? সে এনার্জিটা বা শক্তিটা ছেড়ে দিবে, নিঃসরণ করে দিবে। তো কোনো বস্তু থেকে শক্তির শোষণ বা বিকিরণ, এটা কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে শোষিত হয় বা বিকৃত হয়। কিন্তু যখন এই বিকিরণটা বা শক্তিটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সঞ্চালিত হয়, তখন এটা তরঙ্গ আকারে সঞ্চালিত হয়, যে কথাটা এর মধ্যে আসে নাই। তাহলে এই ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের মূল কনসেপ্টটা হচ্ছে যে কোনো বস্তু যখন শক্তির শোষণ বা বিকিরণ করে, তখন সেটা কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে শোষণ বা বিকিরণ করে। কিন্তু এই বিকিরণটা যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সঞ্চালিত হয়, তখন তরঙ্গ আকারে সঞ্চালিত হয়। বুঝতে পেরেছো? শোষণ বা বিকিরণের সময় শুধু কি ধর্ম প্রদর্শিত হয় বলো? প্যাকেট। বা ওই যে এক একটা প্যাকেটের নামকরণ করা হয়েছে তোমার, প্রথমে নামকরণ করা হয়েছিল ফোটন, কোয়ান্টা, পরবর্তীতে এটার নামকরণ করা হয়েছে তোমার ফোটন। তো এই যে ক্ষুদ্র, তার ফোটন মানে কি? তাহলে একটা পার্টিকেল। তো পার্টিকেল মানে কি? তাহলে তার মানে এর কি নেচার কণা, প্রদর্শিত হচ্ছে? কণা, কণা ধর্ম কণা ধর্ম। প্রদর্শিত হচ্ছে। কিন্তু যখন এটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সঞ্চালিত হচ্ছে, তখন ম্যাক্স প্লাঙ্ক কি বলছে বলো? তরঙ্গ, তরঙ্গ তড়িৎ চুম্বকীয় ধর্ম। তরঙ্গ। তরঙ্গ আকারে সঞ্চালিত হচ্ছে। তার মানে আমরা তাহলে কি প্রপার্টি পাচ্ছি আলোর? ডুয়েল, নাকি দুইটা প্রপার্টি পাচ্ছি, যে কণা ধর্ম পাচ্ছি, তরঙ্গ ধর্ম পাচ্ছি। আসলে আলোর দুইটা ধর্মই আছে, কণা ধর্মও আছে, তরঙ্গ ধর্মও আছে। তো এখন এটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের মূল তত্ত্ব। কিন্তু পরবর্তীতে এই তত্ত্বটাকে কিন্তু আবার মানে সম্প্রসারিত করেছেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। তোমরা নিশ্চয়ই এই বিজ্ঞানীটার নাম শুনেছো, আলবার্ট আইনস্টাইন। উনি কি বলেছেন জানো? উনি বলেছেন যে শুধু শক্তির শোষণ বা বিকিরণের সময় মানে প্যাকেট আকারে শোষিত বা বিকিরিত হয় না, যখন শক্তিটা বা বিকিরণটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সঞ্চালিত হয়, তখনও এটা ওই প্যাকেট আকারে সঞ্চালিত হয়, ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে সঞ্চালিত হয়। তাহলে উনি যে কনসেপ্টটা দিলেন, এবং উনার যে গুরুত্বপূর্ণ যে কনসেপ্টটা, এই কনসেপ্টের মাধ্যমে মানে বিজ্ঞানের একটা বিস্ময়কর আবিষ্কার হয়েছে, তোমরা মনে হয় জানো না। সেটা হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট। এই যে দেখো এখানে একটা নাম লেখা আছে, দেখো, আলোক তড়িৎ ক্রিয়া। অর্থাৎ আলো থেকে কি বের মানে পাওয়া যায় জানো? যে তড়িৎ প্রবাহ পাওয়া যায় আলো থেকে। আলো ব্যবহার করে তড়িৎ প্রবাহ পাওয়া যায়। তা উনি এই কোয়ান্টাম তত্ত্বটাকে ব্যবহার করে উনি এই ফটো তড়িৎ ক্রিয়া আবিষ্কার করেছেন। তো এই অনবদ্য আবিষ্কারের জন্য, এই যে তোমরা নাম শুনেছো না সোলার সিস্টেম, সৌর বিদ্যুৎ, নাম জি শুনেছো না? স্যার। ওটার আবিষ্কারক জি হচ্ছে ওই যে স্যার। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। ওই যে সোলার প্যানেল, ওই যে আমাদের বাসা বাড়ির উপরে যে প্যানেল গুলো স্থাপন করে যে আমরা বিদ্যুৎ পাই, তো ওটা কোত্থেকে আমরা পাই? ওইটা তোমার কিছু ফটোসেনসিটিভ সাবস্টেন্স আছে, সোডিয়াম, পটাশিয়াম। এই সাবস্টেন্সের উপরে তোমার ওই যে সূর্য থেকে যে আলোটা আসে, সেই আলোর মাধ্যমে কি তৈরি হয়? ওখানে প্রবাহ তৈরি হয়, আলো দিয়ে প্রবাহ তৈরি হয়। সেই ক্রিয়াটার নামই হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া। তো এই কোয়ান্টাম তত্ত্বটাকে মানে সম্প্রসারণ করেছে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। এবং সেই তত্ত্বটাকে সম্প্রসারণ করে ওখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস উনি আবিষ্কার করেন, সেটা হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট। যেটার কারণে কিন্তু তোমার মানে অল্প খরচে অনেক পাওয়ার জেনারেশন করা যায়, বিদ্যুৎ জেনারেশন করা যায় এই ফটো তড়িৎ ক্রিয়ার মাধ্যমে। তো এটাই হচ্ছে তোমার ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের মূল কথা। তো এই তত্ত্বের মাধ্যমে কি কি ব্যাখ্যা করা যায় বা কি কি যায় না, সেটা এগুলোর মধ্যে লেখা আছে, এগুলো একটু দেখবা। আর যে কোনো বিকিরণ যেহেতু মানে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে শোষিত হচ্ছে বা বিকিরিত হচ্ছে, তো এই এক একটা প্যাকেটের নামকরণ করা হয়েছে তোমার ফোটন। তো যে কোনো ফোটনের শক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলো তো? এই যে E=h নিউ। আবার নিউ সমান আবার আমরা কি জানি বলো? নিউ সমান হচ্ছে কম্পাঙ্ক। তো কম্পাঙ্ক সমান আমরা কি জানি আবার বলো তো? C/λ। তার মানে ওই যে কোনো বিকিরণ যেটা শোষণ হচ্ছে বা বিকিরণ হচ্ছে, সেটা তো তোমার কম্পাঙ্ক আছে। তার কম্পাঙ্ক থাকা মানে তার কি আছে? তরঙ্গ আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে। তাহলে আমরা ওই যে সমীকরণে যে E=h, এই সমীকরণ ব্যবহার করে আমরা এটা ইউজ করতে পারি। E=h আর নিউ সমান লিখতে পারি C/λ। সুতরাং কোনো বিকিরণের যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে, তার এনার্জি কত সেটা বের করার জন্য আমরা এই সমীকরণটা ইউজ করি। আর যদি সরাসরি কম্পাঙ্ক দেওয়া থাকে, তাহলে আমরা এই যে E=h, এই সমীকরণটা আমরা ইউজ করব। তার মানে আমরা এই এই তত্ত্ব থেকে আমরা যে জিনিসটা আমরা জানলাম, যে আলো আসলে
দুইটা নেচারই প্রদর্শিত হচ্ছে, তাই না? একটা হচ্ছে তোমার তরঙ্গ নেচার আর একটা পার্টিকেল নেচার। এই মানে এই তত্ত্ব থেকে আমরা এটা পরিষ্কার হয়ে গেলাম। তো মোটামুটি চারটা তত্ত্ব দেখবা, আর চারটা তত্ত্বের মাধ্যমে কার মানে কোন তত্ত্ব দিয়ে কোনগুলো ব্যাখ্যা করা যায় আর ব্যাখ্যা করা যায় না সেগুলো এমসিকিউ পরীক্ষার জন্য সুন্দর করে তোমরা মুখস্থ করবা। এবারে আমাদের এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার আর এখানে যে তড়িৎচুম্বকের যে বর্ণালীগুলো, সেখানে যে ওই যে তোমার বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, অতি তোমার দৃশ্য অতি কি বলে অবলোহিত রশ্মি, তোমার দৃশ্যমান অতি বেগুনি রশ্মি, এরপরে হচ্ছে এক্স রশ্মি, গামা রশ্মি, এগুলো যে তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জ গুলো আছে, কম্পাঙ্কের যে রেঞ্জ, এইগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেইগুলো একটু ভালো করে দেখবা। এগুলো এমসিকিউ পরীক্ষার জন্য সুন্দর করে মুখস্থ করবা। আচ্ছা, আর একটা কনসেপ্ট এখানে আছে, এখান থেকে এমসিকিউ বোর্ড পরীক্ষা প্রশ্ন এসেছিল এই টপিক থেকে, এই যে এই টপিকটা, এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের একটা টপিক। তো সেটা কি, যে পয়েন্টিং ভেক্টর একটা সংজ্ঞা, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এই সংজ্ঞাটা আসে। তো পয়েন্টিং ভেক্টর কাকে বলে? সেটা হচ্ছে যে তোমার কোন তড়িৎ ক্ষেত্রের গতিপথে, ধরো তোমার গতিপথে লম্বভাবে স্থাপিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি অতিক্রম করে তাকে বলা হয় পয়েন্টিং ভেক্টর। মানে কি, মানে ধরো আমি এখানে একটা তল বিবেচনা করলাম, ধরো এটা একটা তল, ধরো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ প্রবাহিত হচ্ছে, তাহলে এই তলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে ওই তল ভেদ করে তরঙ্গটা প্রবাহিত হবে। তো ওই তলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে মানে একক সময়ে যে পরিমাণ শক্তি অতিক্রম করে তাকেই বলা হয় পয়েন্টিং ভেক্টর। তো এটা নর্মাল একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হচ্ছে যে ধরো তোমার এই ক্ষেত্রটাকে আমরা নামকরণ করলাম ধরো এ, তো এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে টি সময়ে ধরো ই পরিমাণ শক্তি প্রবাহিত হচ্ছে। তো এখন বলো তো তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে কি পরিমাণ শক্তি প্রবাহিত হবে বলো তো? ই ডিভাইডেড এ আর টি কি হয়ে যাবে, নিচে ভাগ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে ই মানে কি, এনার্জি, শক্তি, শক্তির একক কি, জুল, আর নিচে সময়ের একক কি, সেকেন্ড। তো বলো তো জুল পার সেকেন্ড কে আমরা কি বলতে পারি বলো? ওয়াট। আর এখানে ক্ষেত্রফলের একক কি, মানে এ মানে কি, ক্ষেত্র মানে এ মানে ক্ষেত্রফল, বর্গমিটার। তার মানে এটার এককটা কি আসতেছে বলো তো? ই ভাগ টি থেকে কি আসতেছে বলো? ওয়াট। আর এখানে এ থেকে আমরা কি পাচ্ছি? বর্গমিটার। তার এটার একক আমরা কি পেয়ে যাচ্ছি বলো? ওয়াট পার মিটার স্কয়ার। আর এই পয়েন্টিং ভেক্টরকে আরো দুইটা সমীকরণ দিয়ে প্রকাশ করা যায়, এই দুইটা সমীকরণটা তোমরা মুখস্থ করবা। এগুলো 4 নাম্বার চ্যাপ্টারে ছিল, যেহেতু আমরা পড়াইতে পারি নাই। তো সময় শেষ হয়ে গেছে, কেটে যাবে হয়তোবা। আমরা আগামী ক্লাসে গুরুত্বপূর্ণ যে টপিক গুলো আছে সেগুলো নিয়ে আমরা শুরু করবো, তরঙ্গ মুখ, এবং আগামী ক্লাসে আলোর যে ব্যতিচার আছে সেগুলো যে ম্যাথমেটিক্যাল